কারণ এই মুহূর্তে আমার সাথে আমি যেহেতু আইনগতভাবে বারণ করা হয়েছিল, মৃত যে স্বপ্ন চুরমার হয়ে যায়, তার বাবা এই মুহূর্তে নদিয়া জেলা থেকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমি নাম বলতে অক্ষম, কিন্তু আপনাকে প্রণাম জানাই কলকাতার এই স্টুডিও থেকে। প্রথমত বলুন, 1 বছর হতে চললো। আপনারাও যারা স্টুডিওতে উপস্থিত আছেন প্রত্যেককে প্রণাম জানাই, এবং যারা এই অনুষ্ঠান শুনছেন তাদেরও প্রত্যেককে আমি প্রণাম জানাই। 9ই আগস্ট মেসমশাই, যে স্বপ্ন চুরমার হয়েছিল, সর্বনাশ হয়েছিল আপনার পরিবারের, 1 বছর হতে চলল। কেন বলছেন কেউ কথা রাখেনি, কোনো ধরনের বিচার পাননি? না, বিচার পাননি আমি এটা কখনোই বলবো না। আমি সবসময় আশা রাখি বিচার ব্যবস্থার উপরে, যে বিচার আমি পাবই। বিচার ব্যবস্থার উপরে আমার সম্পূর্ণ আশা ভরসা আছে। কারণ এইটার উপর যদি আমি আশা ভরসা না রাখি, তাহলে আমার তো ভরসার জায়গা নেই। আমার বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে। কিন্তু যাদবপুরের কে আমার সন্তানকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার বুক থেকে কেড়ে নিল। কেন কেড়ে নিল? তাদের নানান ত্রুটি আছে, বিচ্যুতি আছে, গাফিলতি আছে। কেন তারা আমার সন্তানকে ভর্তি করার আগে ওখানে ব্যানার ফেস্টুন টানালো না যে আমাদের এই বিশ্ববিদ্যালয় চরম অরাজকতার বিশ্ববিদ্যালয়, আমাদের এই বিশ্ববিদ্যালয় বর্বরতার বিশ্ববিদ্যালয়, এখানে মেধাবী ছাত্রদের ধ্বংস করা হয়, এখানে না আছে পৃথিবীর ভিতরে দুর্নীতিযুক্ত এমন কোনো কাজ নেই যে না আছে, এখানে হয়। সুতরাং এই বিশ্ববিদ্যালয় থেকে সদর তুলতে রাখো। কেন এইসব অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হলো না? কেন এরকম বলা হলো না যে এই বিশ্ববিদ্যালয়ে কোনো নবাগত ছাত্র যেন ভর্তি হয় না? এই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ক্যাম্পাসে রাক্ষস খোকস বাস করে। এই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোতে পশুর থেকে অধম বাঘ সিংহ থেকে অধম নরখাদক নরপশুরা বাস করে। তাদের আমরা সবসময় এনে ওখানে লালিত পালিত করি, এবং নবাগত ছাত্রদের রক্ত পান করার জন্য তাদের রাখা হয়েছে। বাপ মার কোল খালি করার জন্য তাদের পোষা হচ্ছে। এদের মাথার উপর শিক্ষকদের হাত আছে, যাদবপুরের প্রশাসনের একটি হাত আছে। কোথায় ডিও স্টুডেন্ট রজত রায়? আমার ছেলেটার মৃত্যু রোধ করতে পারতো না? কোথায় হোস্টেল সুপার? আমি বুঝতে পারছি। এক্সিকিউটিভ কাউন্সিল হোস্টেলের ইজারা কাকে দিয়েছে? এক্সিকিউটিভ কাউন্সিল থেকে মেসমশাই যদি একটু শান্ত হয়ে বলেন, এক্সিকিউটিভ কাউন্সিল থেকে আপনি কেন বলছেন যে মানে কি হয়েছে এক্সিকিউটিভ কাউন্সিলের ক্ষেত্রে? এক্সিকিউটিভ কাউন্সিল এর সবকিছু এখন শুনছি যে এক্সিকিউটিভ কাউন্সিল এর সবকিছু। আজকে 1 বছর কটা মিটিং করেছে তারা? আজকে যেসব ছাত্রগুলো ইন্টারনাল তদন্তে যাদের নাম উঠেছে অপরাধী, যারা অপরাধ করেছে, আমার স্বপ্নদের রক্ত পান করেছে, তার স্বপ্ন চিরদিনের মতো নিভে গিয়েছে, সেই রাক্ষস খোকসরা এখনো ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। ওখানে মিলিটারি প্রশাসন চালিয়ে দেওয়া উচিত। কিন্তু গ্রেপ্তার তো হয়েছে যারা কর্তৃপক্ষ আছে তাদের ক্যাম্পাসে ফাঁসি দেওয়া উচিত। স্বপ্নদীপের মৃত্যুর দায় আজকে কর্তৃপক্ষেরও চরম আছে। মেসমশাই, আপনি জানেন নিশ্চয়ই যে আজকেও এরকম একটি ঘটনা আলোড়ন ফেলেছে। পুরুলিয়ার একটি ছেলে, সে মারধর খেয়েছে বলে তার পরিবার অভিযোগ করছে। ল্যাপটপ চুরির দায় তাকে ঘিরে ধরে যেভাবে র্যাগিং করা হয়েছে, অনেকে বলছেন। ল্যাপটপ চুরি যদি করে থাকে তার জন্য তদন্ত আছে, তার জন্য অনেক কিছুই আছে, কিন্তু তাকে 70 জন ঘিরে ধরে তার জীবন নাশ করবে, তার বাবার কোল খালি করার চেষ্টা করবে, এত বড় দাদাগিরি বজ্জালি কেন সহ্য করে যাদবপুর কর্তৃপক্ষ? যাদবপুর কর্তৃপক্ষের উৎসাহিতে এইসব হয়। মেসমশাই আপনি একটু থাকুন। এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রয়েছেন, শিক্ষকেরা রয়েছেন, আপনি একটু থাকুন। আমি একদম আরুনি তোমার কাছে আসছি। ভদ্রলোক যে কথা বলছেন, আমি ওনার নাম বলতে পারছি না, যেহেতু আইনত আমাদের বারণ করা হয় বারবার ওনার নাম দিতে, কিন্তু ভুল কিছু বলছেন না। তোমরা সেন্সিবল, তোমরা মেধাবী, তোমরা বাকিদের মতো নও বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছো। তোমরা কোথায়, মানে এই মুখটা কোথায় দেখাবে যেখানে ল্যাপটপ চুরি হয়েছে বলে, এই ল্যাপটপটা চুরি হয়েছে বলে আজকে কেউ যদি চুরি করে নিয়ে যায়, তোমরা সবাই মিলে এখানে আমাকে পেটাবে?
এটা কি ধরনের মানে বন্য জঙ্গলি সভ্যতার মতন একটা জায়গা। ময়ূকদা, আমি প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই তোমরা ওয়ার্ডটাকে তুমি ভুল ইউজ করেছো, ঠিক আছে? তোমরা মানে তুমি গোটা যাদবপুর ইউনিভার্সিটিকে এরকম ভাবে একটা ব্র্যাকেটের মধ্যে ফেলে দিতে পারো না। তাহলে আমাকে আমি ব্র্যাকেটটা বলে দাও। হ্যাঁ বলে দিচ্ছি, যে সেই জন্যই bracketটা এসেছি, বলে দিচ্ছি, আসলে দাঁড়াও ragger। বলছি সেটা হচ্ছে, আমি প্রথমেই এটা ক্ল্যারিফাই করে দিতে চাই যে যাদবপুর ইউনিভার্সিটি ইকুয়ালস টু র্যাগার, মেন হস্টেল ইকুয়ালস টু র্যাগার, এটা নয়। এই জিনিসটাকে ছড়ানো বন্ধ করো। এটা গেল এক। 2 নম্বর কথা হচ্ছে, এটা আমি ক্লিয়ারলি এইখানে বলছি যে যদি যে ছেলেটিকে ল্যাপটপ চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাকে যে 20-30 জন মিলে ঘিরে ধরে, আমরা এটা শুনতে পাচ্ছি 20-30 জন মিলে 20-30 জন 70-80 জন, আচ্ছা। মানে এটা তোমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট রিপাবলিক বাংলায় বলেছে। বেশ, তাহলে যতজন মিলে ঘিরে ধরে এই যে প্রসিডিওরটা করছে, এটা তো একটা মব জাস্টিসের প্রসিডিওর। আমরা Correct. জানি যে শুধু মব জাস্টিস নয়, বলতে এটা দাও, ন্যায় বলতে দাও। সংহিতাতে এখন একটি বলতে দাও। আইন। ঠিক আছে, আমি বলি। ব্যাপারটা হচ্ছে এই যে ঘিরে ধরে এই যে ইয়ে করার পদ্ধতিটা, এটা আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে নানান জায়গায় এরকম লিঞ্চিং এর ঘটনা ঘটে, সেখানে এই সেম মানসিকতাটা দেখা যায়। তো এই মানসিকতাটাকে কোথাও একটা প্রথম কথা বিরোধ করতে হবে। দ্বিতীয় কথা এটা যে এই যে তার বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে, ল্যাপটপ চুরি যদি করে তার জন্য অথরিটি রয়েছে, তার জন্য পুলিশ রয়েছে, সেই নির্দিষ্ট প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে। এটা কখনোই হতে পারে না যে আইন সে নিজের হাতে তুলে নেবে এবং তুলে নিয়ে তাকে এই মব জাস্টিসের দিকে নিয়ে যাবে। তো সেগুলো তোমরা বোঝাতে পারোনি কেন? তোমাদের vigilance কথা কোথায়? আমাকে শেষ করতে দাও। না, তোমাদের 3 নম্বর vigilance কথা, আমি ভিজিলেন্সের দায়িত্বে নই। কারা দায়িত্বে? স্যাররা দায়িত্বে নয়, 3 তোমরা নম্বর দায়িত্বে কথা নয়। হচ্ছে, আমাকে শেষ করতে দাও। 3 নম্বর কথা হচ্ছে যে সেইখান থেকে যখন ছেলেটি বের হয় তখন আমরা একটা ভাইরাল ভিডিও দেখতে পাই যে তার অ্যাম্বুলেন্সটি আটকানো হচ্ছে। সেই অ্যাম্বুলেন্সটি আটকানো সূত্রে আমরা যে মুখগুলোকে দেখতে পাই, সেই মুখগুলো আবার যথারীতি আগের বছর স্বপ্নদ্বীপ কাণ্ডের সময় যে সংগঠনটি, পার্টিকুলার সংগঠনটি কালেকটিভ বলে যুক্ত ছিল, সেই সংগঠনেরই কিছু চেনা মুখ আমরা আবারও দেখতে পাই। এবং এই প্রসঙ্গে আমি বলে রাখি যে তোমাদের ইয়েতে আমার ফুটেজটাই এখন চালানো হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি। এই ফুটেজ, তুমি একটা ঝামেলার মধ্যে আছো দেখাচ্ছে। হ্যাঁ, এই ফুটেজেও আমার ওপরে যে লোকজন চড়াও হয়, সেই চড়াওটাও কারা তোমরাও কিছু লুকানোর চেষ্টা করছো না তো? মানে সবকিছু ইটস অল ইন দ্য ফ্যামিলির মতো। আমরা সবকিছু, হ্যাঁ বলো। তো এই ঘটনাটা সূত্রপাত হয় কালকে এফইটির কাউন্সেলিং হচ্ছিল, এফইটিটাকে একটু যদি বিস্তারিত ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বেশ, টেকনোলজি, বেশ। সেটাই নতুন ফার্স্ট ইয়ার ভর্তি হচ্ছে। টেকি বিল্ডিং এর নিচে আমরা দাঁড়িয়ে লিফলেটিং করছিলাম, কোনো সংগঠনের নয়, কোনো ফ্যাকাল্টির নয়, র্যাগিং বিরোধী একটি লিফলেট। সেই লিফলেটিং করার সময় একটি পার্টিকুলার ছেলে, যাকে আমরা অথরিটির তদন্ত কমিটির লিস্টে তার নাম দেখতে পাই, যে স্বপ্নদ্বীপের ঘটনার সময় ডিরেক্টলি যুক্ত সেই এর সাথে, সেই ছেলেটি আসে এবং আমরা দেখতে পাই যে তার মা বাবার সাথে, নানান নতুন নবাগত মা বাবার সাথে কথা বলছে। তো সেখানে গিয়ে আমরা এই প্রক্রিয়াটায় বাধা দিয়ে আমরা লিস্টটা দেখিয়ে বলি যে এ হচ্ছে অভিযুক্ত এবং এর সাথে আপনি যোগাযোগ করবেন না। সেইটাতে সেই ছেলেটি তার সাঙ্গপাঙ্গদের ডেকে আনে এবং আমাদের ওপরে চড়াও হয়। কালকে বেশ অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি হয়। আজকে আমরা যখন আহার ক্যান্টিনের সামনে দিয়ে যাচ্ছি তখন সেই গ্রুপটি আমাকে ধরে এবং ধরার পরে আবারও সেই কালকের টপিক তুলে, আমি যেহেতু একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, সেই ফেসবুক পোস্ট আমি কেন করেছি এবং ওদেরকে কেন র্যাগার বলেছি, এই অপরাধে মানে আমাকে এইরকম একটা ইয়ে করে তারা হচ্ছে আমাকে মারধর শুরু করে। মুখের নানান জায়গায় হচ্ছে আমার কিল পড়তে থাকে হঠাৎ করে, এই ঘিরে ধরে আমাকে যখন মারা হচ্ছে। তারপরে এই ঘটনাটাও আবারও আমরা দেখতে পাই সেটা হচ্ছে এটি একটি মব জাস্টিসের দিকে চলে যাচ্ছে। তো আমি মানে বুঝতে পারছি না যে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে একটা গ্রুপ, যেটা এর আগের বারেও সিমিলার একটা কাণ্ডে যুক্ত, তাদের মধ্যে কিছু লোকজন, তারা কি খুব পাওয়ারফুল? আমরা তো আশা করছি, আমরা তো মনে হচ্ছে আমাদের সেটা না পাওয়ারফুল মানে তাদের সাথে কারা আছে, সেটা তো আমি অ্যাজ আ স্টুডেন্ট বলতে পারবো না। তুমি ইন্টেলিজেন্ট একজন ছাত্র, তোমরা কেন বলতে পারবে না? আমি এটা বলতে পারবো না, তার কারণ আমি চাও না বলবো, শেষ করতে দাও। চাও না বলতে চাও না? আমি বলতে পারবো না, তার কারণ আমি একজন স্টুডেন্ট, আমি এইগুলো ইনভেস্টিগেট করে এরকম ভাবে বার করতে পারবো না। কিন্তু আমার কিছু জিনিস থেকে মনে হয়েছে, ইনভেস্টিগেট কারা করবে, কিছু জিনিস থেকে আমার মনে হয়েছে, সেইটা আমি বলে দিই। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে তদন্ত প্রক্রিয়াতেও একটা ডিলে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপটি এক বছর এখনো হয়নি 9th অগাস্টের ঘটনার পরে আবারও তারা ক্যাম্পাসে আমার ওপরে চড়াও হচ্ছে, আমরা র্যাগিং বিরোধী কাজকর্ম করছে, আমাদের ওপরে চড়াও হচ্ছে এবং হয়ে ঠিক সেম জিনিসটাই করছে। তা আমার তো কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে কোথাও না কোথাও তো তাদের একটা হায়ার লেভেলে কোনো সাপোর্ট রয়েছে, তাহলে তারা এইটাই আমি জানার চেষ্টা করছি, সাপোর্ট পাচ্ছি কি করে। বেশ আমি তোমাকে একটু থামাচ্ছি ভাই, আমি বাকিদের কাছেও যাব, কিন্তু কারা রয়েছে যারা এর পেছনে
মানে একটা বছর কেটে গেল, আরেক বছর আবার 2024-এ আমরা এই কথা বলছি, 2025-এও হয়তো কথা বলতে হবে, 2026-এও হয়তো আরুণী, অনুষ্ণা বা পার্থপ্রতিম স্যাররা এসে বলবেন যে আমাদের হাতে আসলে পাওয়ার নেই, কিন্তু আমরাও এর বিরোধী। কারা রয়েছেন? মেডিকেল সুপার ম্যাডামও যে কথাগুলো বলছিলেন, মেডিকেল অফিসার যিনি, তার কথাও কোথাও গিয়ে মনে হলো তিনিও সাপোর্ট করেন না, কিন্তু সবাই পার্ট অফ দ্য সিস্টেম হয়ে যাচ্ছেন, কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে। একবার দেখে নি মিতালি ম্যাডাম ঠিক কি বলছেন। সন্ধ্যে 8টা নাগাদ দিন স্যার আমাকে ফোন করেন যে একটি ছেলে অসুস্থ ফিল করছে। গিয়ে দেখি ছেলেটি খুব অসুস্থ হয়ে গেছে, মানে একটা ভয় পাওয়া চেহারা, ভয় পেয়ে গেছে, মানে অসুস্থ মানে ভয় পেয়ে নার্ভাস হয়ে যেরকম, ফিজিক্যালি সেরকম অসুস্থ নয় কিন্তু আতঙ্কিত যাকে বলে, কুকড়ে রয়েছে, গুমড়ে রয়েছে, এরকম মুখটা কালো করে বসে আছে এবং ওকে ঘিরে বেশ কিছু ছেলে জল্পনা কল্পনা করে যাচ্ছে। হ্যাঁ, গোটা 10 ছেলে ঘরের ভেতরে, যা যা ছিল ওখানে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, যখন সবাইকে বের করে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, কারণ ওই কাগজ যাই ও লিখছিল সেটা ওর কাছে ওর উপরে মেন্টাল প্রেশার তৈরি করছিল। তো ও যা লিখছিল সেটা নিশ্চয়ই ওর নিজের ইচ্ছেই লিখছিল না, কিন্তু শান্ত পরিবেশ ছিল, কিন্তু ওকে কিছু একটা লেখানো হচ্ছিল, আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু হয়েছে যেটা, আমি যখন ওকে নিয়ে ট্রিটমেন্টের জন্য বেরিয়ে যাচ্ছি, ওকে যখন অ্যাম্বুলেন্সে তুলতে যাব, তখন ওরা আমাকে বাধা দেয়, বেশ কিছু ছেলে আমায় বাধা দেয় যে ওকে নিয়ে যেতে পারবেন না, নিয়ে যেতে হলে আমাদের কাছে সই করে নিয়ে যেতে হবে। আপনি একজন চিকিৎসক, আপনি মেডিকেল সুপার, আপনি একজন পদে রয়েছেন, সেখানে কয়েকজন স্টুডেন্ট আপনাকে বলছে যে সাইন করে নিয়ে যেতে হবে, এটা আপনি জানিয়েছেন? হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি কর্তৃপক্ষকে। এটা আমি এখনো মেনে নিতে পারি না যে এটা আমাকে বারণ করাই, এবং ওকে নিয়ে আমি অ্যাম্বুলেন্সে করে বেরিয়ে যাই, এবং অ্যাম্বুলেন্সও ওরা ঘেরাও করে রেখেছিল যে বেরোতে আমরা দেবো না, ওকে নিয়ে বেরোতে দেবো না, আপনাকে লিখিত দিয়ে যেতে হবে। এই পয়েন্টটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমাকে ওরা বাধা দেয়নি, কিন্তু ওকে সঙ্গে নিয়ে যেতে বারণ করেছে। তবে কিছু হয়নি, খারাপ কিছু হতে হয়তো পারতো, ড্যাগিং লাইক সিচুয়েশন হয়তো হতে পারতো, কিন্তু সেটা কিছু হতে হয়নি, এটুকু আমি বলতে পারি।